আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব ত্রিপুরার দুইটি অন্যতম সুন্দর এবং রহস্যময় জায়গায়। প্রথমটি ত্রিপুরার একমাত্র হিল স্টেশন জম্পুই পাহাড় এবং উপভোগ করব মেঘে মোড়া সৌন্দর্যের গল্প। তার সাথে যাব উনাকোটি, যেখানে আমরা দেখে নেব প্রাচীন শৈলচিত্রের কিছু অপূর্ব নিদর্শন। একটি জায়গা যেখানে প্রকৃতি তার রঙের ছোঁয়া দিয়েছে মুক্ত হাওয়ায়, আর অন্যটি যেখানে ইতিহাসের ছাপ খোদাই করা আছে পাথরের গায়ে। ত্রিপুরার দারুণ একটি আইল্যান্ড নারকেলকুঞ্জ আইল্যান্ড থেকে আমরা চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি। যারা আগের এপিসোড দেখেননি তারা দেখতে পারেন, এই আইল্যান্ডের ব্যাপারে ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে। এখন আমরা যাচ্ছি ত্রিপুরার একমাত্র হিল স্টেশন জাম্পুই হিলের উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর রিসর্টের ব্যবস্থাপনা, যেখানে গাড়ি দাদা পার্ক করেছিলেন সেখানেই রিসর্ট থেকে গাড়ি এসে নামিয়ে দিয়ে গেল। ডেফিনেটলি আপনারা এক বা দুদিনের ছুটিতে এই আইল্যান্ডে ঘুরে যান। আর এই যে আমাদের পিছনে গাড়িতে এখন লাগেজ লোড হচ্ছে, আমরা এখান থেকে ডাইরেক্ট জাম্পুই হিলসের উদ্দেশ্যে বেরোবো। নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসর্ট থেকে জাম্পুইয়ের দূরত্ব প্রায় 200 কিলোমিটার মতো। বিষয়টা কতক্ষণ সময় লাগবে যেতে? 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা। আজকে লম্বা জার্নি। আর আলাপ করিয়ে দিই বিশ্বজিৎদা 4-5 দিন আমাদের সাথেই থাকছে। খুব ভালো একটা মানুষ, খুব ভালো সুন্দর গল্প করতে করতে আমরা এই জার্নিটা কাটছি। আরেকটা কথা, সেটা হচ্ছে জাম্পুই হিলস নিয়ে আমাদের মনে প্রচুর কোয়েশ্চেন ছিল যে বাইক নিয়ে যেতে পারবো কি না, রাস্তা কেমন, যেহেতু ত্রিপুরার হিল স্টেশন ওখান থেকে কিছু ইনফরমেশান ছিল স্যার মাঝে মধ্যে রাস্তা একটু খারাপ হতে পারে। তো সেই সমস্ত ইনফরমেশান কিন্তু আজকের এই ব্লগে থাকবে। যারা নিজেরাও বাইক নিয়ে প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে হেল্প হবে। আমরা নারকেলকুঞ্জ থেকে প্রায় 11টার সময় জার্নি স্টার্ট করেছিলাম। এখন 1টা বাজে। 2 ঘন্টা ধরে আমরা জার্নি করছি। একটা কথা আপনাদেরকে বলে রাখি যে জাম্পুই হিলস যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আগরতলা থেকে আপনারা খোয়াই হয়ে যেতে পারেন, সেটা বাইপাস রুট বলে। আর একটা রুট যেটা আমরা ফলো করছি আমবাসা হয়ে। এই জায়গাটার নাম হচ্ছে আমবাসা বাজার। এটা হচ্ছে আগরতলা ত্রিপুরা আসাম আগরতলা রোড যেটাকে বলে। তো এই রাস্তাটা হয়েই আমরা যাচ্ছি। অনেকক্ষণই এখনও জার্নি করতে হবে, তো আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখলাম। আর যতক্ষণ এখনও পর্যন্ত জার্নি করেছি রাস্তাঘাট কিন্তু ভালোই ছিল, খুব একটা খাড়াই কিছু ছিল না। যেতে যেতে এই জায়গাটা চোখে পড়লো, জায়গাটার নাম হচ্ছে নালকাটা। এখানে দেখুন প্রচুর আনারস পাওয়া যায়, মানে এন্টায়ার ত্রিপুরার মধ্যে নাকি এখানে সব থেকে বেশি ভালো কোয়ালিটির আনারস পাওয়া যায়। আমও পাওয়া যায় ত্রিপুরাতে গরমকালে আগে, আর আনারসও পাওয়া যায় বর্ষাকালে। তো আপনারা আম আনারস খাওয়ার জন্য কিন্তু ত্রিপুরা ভিজিট করতে পারেন। সময় হচ্ছে এখন দুপুর 2:10। আমরা এসে পৌঁছালাম কুমারঘাট। কুমারঘাটে কিন্তু একটা রেলওয়ে স্টেশন আছে। আপনারা শিলিগুড়ি বলুন বা আগরতলা থেকে যদি জাম্পুই হিল ভিজিট করতে চান অনলি, তাহলে কিন্তু কুমারঘাট পর্যন্ত ডাইরেক্ট ট্রেনে চলে আসতে পারেন। এখানে হোটেলেরও অপশানস অ্যাভেলেবেল আছে। এটা মেন মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। কুমারঘাট থেকে প্রায় 9 কিলোমিটার এলাম। এই জায়গাটার নাম হচ্ছে পেঁচারথল গেট। আপনাদের জাম্পুই যাওয়ার জন্য ডান দিকের রাস্তাটা নিতে হবে। এবার এখান থেকেই অরিজিনালি রাস্তাটা ভালোভাবে দেখাবো, কারণ জাম্পুই নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন। আশা করছি এই ভিডিও দেখার পরে আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডান দিকের আমরা রাস্তাটা নিয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত কিন্তু একদম পাকা রাস্তা ছিল, খুব ভালো রাস্তা ছিল। এবার দেখা যাক কী হয়। প্রায় 15 মিনিট হলো আমরা পেঁচাতল গেট ক্রস করেছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু পুরো পাকা চওড়া রাস্তা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। বাইকও যাচ্ছে, গাড়িও যাচ্ছে, লরিও যাচ্ছে, অটোও যাচ্ছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট একটা চা বাগান ক্রস করলাম। টেম্পারেচারের এখনও সেরকমভাবে কোনো পার্থক্য বুঝতে পারছি না। বেশ মনোরম ওয়েদার, সামনে চা বাগান দেখুন, সুন্দর লাগছে। মানে এই জার্নিটা আমরা বেশ এনজয় করছি। এই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এই চা বাগানটার নাম হচ্ছে মাছমারা। অনেক চা পাতাই তুলে নেওয়া হয়েছে, কিছু কিছু আছে, কিন্তু যেটুকু আছে একদম দারুণ সবুজ একটা। এই রাস্তার পাশে যত গাছ দেখতে পাচ্ছেন সবকটা শাল গাছ। এখন তো পাতা ঝরে গেছে। জাস্ট একবার চিন্তা করুন বর্ষার সময়, মানে একটা বৃষ্টি পেলে পুরোটা যখন সবুজ হয়ে যাবে তখন তার সৌন্দর্য কতটা বৃদ্ধি পাবে। এখন একদম ড্রাই।
কিছুটা আগে থেকে রাস্তার কাজ চলছে, ধরুন ওই 50 থেকে 100 মিটার হাতে গোনা, তারপর কিন্তু আবার এরকম পিচ রাস্তায়। অবশেষে ত্রিপুরার পাহাড়ের দেখা পাওয়া গেল। দেখুন দূরে যে রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে জম্পুই হিলস, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। জম্পুই হিল যাওয়ার আগে লাস্ট বাজার হচ্ছে এটা, কাঞ্চনপুর। এরপরে কিন্তু আর কোনো বাজার নেই। এই মার্কেটেই একটা দোকানে আমরা দাঁড়ালাম, লাঞ্চ করব। কন্টিনিউয়াসলি জার্নি করছি, এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো এখনও যেতে হবে আমাদের হোটেল পৌঁছানোর জন্য। আজকে এই যে হোটেল সানশাইন অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে লাঞ্চ করব। ডিসেন্ট একটা রেস্তোরাঁ, খুব ভালো খেয়েছি। আমরা নিয়েছিলাম চিকেন থালি, তার সাথে এক্সট্রা একটা রাইস। তো প্রতিটা আইটেম খুব ভালো, আপনারা চাইলে খেতে পারেন। এসি নন এসি দুটোর অপশানই আছে, আমাদের বেশ ভালো লেগেছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন যাচ্ছি তো জাম্পুইয়ের দিকে, প্রায় এখনও 27 কিলোমিটার মতো ট্রাভেল করলে আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। আজকে কিন্তু আমরা রাত্রিবাস করবো জাম্পুইয়ে, তো আমাদের পুরো ফিলটাই দিতে পারবো কালকে সকালবেলা, আজকে পুরো। তাই দেখতে থাকুন। এই দেখুন এখানে লেখা আছে আই লাভ জাম্পুই। এখানে একটা পার্কের মতো করা আছে, যেখান থেকে আশা করছি সুন্দর একটা সানসেট আপনারা এনজয় করতে পাবেন যদি ওই টাইমে ক্রস করেন। বাকি আপনারাই বলুন এই রাস্তাটা দেখে আপনাদের কোথাও কি কোনো ভয়ের রাস্তা লেগেছে? এরকম মনে হয়েছে প্রচণ্ড খাড়াই। আমাদেরকে এক দুটো হোটেলিয়ার ভয় দেখিয়েছিল একটু, যে যাবেন আপনারা স্কুটি করে, একটু চাপের রাস্তা আছে। বাট আমাদের সিরিয়াসলি এতক্ষণ পর্যন্ত কোনো রকম কিচ্ছু ভয়ের লাগেনি। আর দাদা বলছেন যে এই রাস্তাটাই পুরো আমাদের একদম হোটেল পর্যন্ত ডাইরেক্ট কানেক্ট করছে। এরকমই ভালো রাস্তা, 2 বছর হলো এই রাস্তাটা বানানো হয়েছে। খুবই ভালো রাস্তা, পাকা রাস্তা, চওড়া রাস্তা। আর দেখুন সামনে এই পাহাড়গুলো। সেই 11টার সময় জার্নি স্টার্ট করেছিলাম, এখন প্রায় 4:30 বাজে, সূর্য ডুবতে বসেছে। কিছুক্ষণ আগেই জাস্ট নতুন রাস্তা শেষ হয়ে গেল। এটা হচ্ছে পুরানো রাস্তা, একটু সরু কিন্তু পিচের রাস্তা। আমরা পৌঁছেই গেছি যেখানে আজকে আমাদের রাত্রিবাসের জায়গা, অর্থাৎ ইডেন ট্যুরিস্ট লজ। দেখুন এটা সব থেকে পুরানো। এখানে প্রচুর সুপারি গাছ দেখতে পেলাম রাস্তায় আসার পথে। আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে, রুম নাম্বার 106, একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দুটো সিঙ্গেল বেড আছে, দেখুন দেখে মনে হবে অনেক পুরানো দিনের। এসিও আছে, তার সাথে মিরার আর একটা চেয়ার, টিভি আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, লাইট নেই এখন এই মুহূর্তে। আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা জায়গা করা রয়েছে। রুমে ব্যাগপত্র রেখে আমরা আবার বেরিয়ে গেলাম। আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল চলছে, সবাই ওখানে ব্যস্ত। আর এত অপূর্ব একটা সানসেট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছে না। তাই দাদাকে বললাম চলো একটু গাড়ি বের করো, আমরা একটু যাই। এখন এগোচ্ছি, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা এখানে হাওয়া দিচ্ছে, একটা মনে হচ্ছে হালকা হালকা পাহাড়ে আছি। কি যে তাড়াহুড়ো করে এলাম আপনাদেরকে এই দৃশ্যের সাক্ষী করাতে, আমরাই জানি। একদম লাস্ট মোমেন্ট, সূর্য ডুবে যাচ্ছে। উফ কি অপূর্ব, দেখুন আকাশের কালারটা। ঘুরে ফিরে আবার আমরা লজে চলে এলাম। লজের সামনে এরকম প্রচুর সুপারি গাছ, আর ভালো করে দেখলে বুঝতে পারবেন এদিকটা পুরোটা পাহাড়। যদিও ওয়েদারটা এখন একটু ফগি হয়ে রয়েছে আফটার সানসেট, না হলে ক্লিয়ার ডেতে নাকি খুব ভালো দেখতে পাওয়া যায়। ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে, এনজয় করছি এই নেচারটা এখন। বিকালের পর থেকেই এই জায়গাটা তেমন কিছু করার থাকে না, আমরা টুকটাক ঘোরাঘুরি করছিলাম। তার সাথে ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল খেলা চলছিল, ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে। তো যাই হোক, কিছুক্ষণ আগে আমরা ডিনার কমপ্লিট করলাম, ভাত ডাল সবজি আর তার সাথে চিকেনটা বেশ ভালো খেতে হয়েছিল। কালকে সকালবেলা ইনিশিয়াল প্ল্যানটা হচ্ছে যে আমরা সানরাইজ এনজয় করব, তার সাথে ঘুরতে যাব। তো এই ব্লগটা দেখতে থাকুন, একটু মিস করবেন না, কারণ সমস্ত জায়গাগুলো কিন্তু এই ব্লগেও কভার করব আমরা।
দারুণ একটা সানরাইজের সাক্ষী হয়ে থাকলাম এই জাম্পুই হিল থেকে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যখন জাম্পুই হিল আসছিলাম তখন শুনেছিলাম ওয়েদার ক্লিয়ার থাকলে যেরকম সুন্দর সানরাইজ পাওয়া যায় তেমনই কিন্তু নিচে সাদা মেঘের খেলাও দেখতে পাওয়া যায়। এবার জানেন ওয়েদার সবসময় পাহাড়ি এলাকা, কিছুটা ওয়েদার ফ্লাকচুয়েট করতেই পারে, বাট আমরা লাকি, আমরা সানরাইজ দেখতে পেয়েছি। হ্যাঁ, বাট মেঘের খেলা দেখতে পাইনি। এটাই কিন্তু একমাত্র কারণ এই জাম্পুই হিলে নাইট স্টে করার। ডেফিনেটলি যদি এই সানরাইজ এনজয় করতে চান তাহলে আপনাদেরকে জাম্পুই হিলে থাকতে হবে। আর বাকি সকালে জাম্পুই হিলটা কিন্তু দেখতে দারুণ লাগে। আমরা যেহেতু মার্চ মাসের সেকেন্ড উইকে এসেছি তার জন্য ওয়েদারটা অতটাও ভালো না, মানে খুব একটা ঠান্ডা ভাবটা নেই। যদি জাম্পুইয়ের আসল মজাটা আপনারা নিতে চান তাহলে ডিসেম্বর জানুয়ারি মাসে এলে ওই মেঘের খেলা ওগুলো পেয়ে যাবেন, আর ওয়েদার ভালো থাকে। আর ওই সময় নাকি এখানে পুরো ফুল হাউস থাকে, রুমই পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার, যেহেতু ত্রিপুরার একমাত্র হিল স্টেশন এটা। আর এই জাম্পুইয়ের ওই ওপরে ছোটো ছোটো কয়েকটা গ্রাম রয়েছে, তার মধ্যে ভাংমুনটাই হচ্ছে মানে বিশেষ। হোটেলটা যেখানে আছে, তো এই জায়গাটার নাম হচ্ছে ভাংমুন। আমরা এখন যাচ্ছি ঘুরতে ঘুরতে, আরও 30 কিলোমিটার দাদা আমাদের নিয়ে যাবে, কারণ এই পুরো জাম্পুইটা ঘুরিয়ে তারপর আমরা আবার নিচের দিকে যাব। জাম্পুইয়ে থাকার মতন একটাই অপশান এই ট্যুরিস্ট লজটা ছিল সরকারি, তার সাথে তারই লাগোয়া এখানে আরও একটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো 3টে কটেজ আন্ডার কনস্ট্রাকশন আছে এখন। এটার নাম হচ্ছে স্কাই চ্যালেট বলে লেখা আছে, তাছাড়া কিন্তু আর কোনো অপশানই নেই থাকার। তো এই হচ্ছে ভাংমুন গ্রামটা। এখানে কিন্তু 1-2টো হোমস্টে চোখে পড়লো। আর একটা কথা বলি, আগে জাম্পুই মানুষজন আসতেন অরেঞ্জ গার্ডেনের জন্য। এই সমস্ত জায়গায় প্রচুর নাকি কমলালেবুর গাছ ছিল, এখন সুপারি গাছে ভর্তি হয়ে গেছে ঠিকই, তবে মাঝে মধ্যে দাদা বললেন 1-2টো অরেঞ্জ গাছ দেখলেও দেখতে পারেন। আর এই গ্রামটাকে কিন্তু এখানকার ক্লিনেস্ট গ্রাম বলা হয়ে থাকে। রাস্তাঘাট থেকে যদিও মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। তো আমরা যে সরকারি গেস্ট হাউসটায় ছিলাম ওটাও ভাংমুন গ্রামেরই আন্ডারে পড়ে, বাট ওখান থেকে 5 মিনিট মতন গাড়ি নিয়ে এলেই একদম প্রপার গ্রামটা পড়বে। দুপাশেরই বাড়ি রয়েছে ছোটো ছোটো, যেরকম পাহাড়ে হয়, সুন্দর ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো, পাখি ডাকছে, শান্তশিষ্ট এক পরিবেশ। ডিসেম্বর মাসে নাকি এই গ্রামগুলো মানে এই বাড়িগুলো আরও সাজানো থাকে লাইট ফাইট দিয়ে, ক্রিসমাসের সময়টা, তখন নাকি আরও ভালো লাগে। আর এই গ্রামে জেনারেলি মিজো সম্প্রদায়ের মানুষই বসবাস করেন, এবং এর ম্যাক্সিমাম হাইট আমার মনে হচ্ছে জাম্পুই হিলে যতটা শুনেছি 3000 ফুটের মতন। আর একটা চার্চও আমরা দেখলাম, এখানে একটা চার্চও রয়েছে। আমরা আরও ওই দিকে যাব কিছুটা। এই যে গ্রামটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা অনেকটা মেঘালয়ের মৌলিনার মতো দেখি, তাই না? সত্যি মানে এত সুপারি গাছ, বেশ পরিষ্কার ভিলেজ, মানে অনেকটা ওই জায়গাটার মতো ফিল দেবে। তবে একটা কথা, যে যত মানে এখনো খুব একটা 8-9টা বাজেনি, তাতেই রোদের চড়া কিন্তু মারাত্মক। আমাদের ব্রেকফাস্ট হয়নি, তাই ট্র্যাডিশনাল কিচেনটা দেখে দাঁড়িয়ে গেলাম। দাদা বললেন এটা নতুন হচ্ছে, ভালোই লাগছে, বেশ অনেকটা খোলামেলা জায়গাটা, এখানে বসার জায়গা রয়েছে, খড় দিয়ে ছাউনি করা। দেখি কিন্তু ঠান্ডাটা একটু হলে ভালো হতো। আর ব্রেকফাস্টে রুটি তরকারি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। এখানে আমরা রুটি তরকারি কলা এই সমস্ত খেলাম রিজনেবল প্রাইসে, চাইলে খেতে পারেন এখান থেকে। যদি কেউ ত্রিপুরা স্টেটটা বাইক বা স্কুটি করে কভার করতে চান, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা তাদের দারুণ ভালো লাগবে। মাঝে মধ্যে ফুরফুরে ঠান্ডা হাওয়া, চারদিকে প্রচুর গাছপালা, আর বিভিন্ন ছোট বড় গ্রাম পড়ছে। যেমন এখন যে গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি সাবুয়াল, এখানে ছোট প্রাইমারি স্কুল আছে, একটা হসপিটাল আছে। আর মেন যে গন্তব্য, আমরা যে পয়েন্টে যাচ্ছি, সেখান থেকে মিজোরামের দারুণ একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আমরা প্রায় পৌঁছেই গেছি, এই যে দেখুন। যে পয়েন্টটার কথা বলছিলাম সেখানে পৌঁছে গেছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, ওপরে উঠলে মিজোরামের ভিউটা পাওয়া যাবে। চলুন যাই দেখি। ও বাবা, উঠতে গিয়ে দেখি কাঁটা তার দিয়ে রেখে দিয়েছে, জাস্ট এইটুকু, এমন রাস্তাও নেই এদিক দিয়ে যাব ওপরে। দাদা কাঁটা তার,
মেনটেনেন্স, এইটার মেনটেনেন্স হবে? যা, ঠিক আছে, আমাদের কাছে পাখি আছে, পাখিটাকে উড়িয়েই দেখি। এতটাই রোদের তেজ যে কিছুই বুঝতে পারা গেল না ড্রোনেও। আর যেটা শুনলাম ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে প্রচুর লোক আসেন, এখন তো একদম জনমানবহীন, মনে হবে কোথায় একটা চলে এসেছি। বাট ওই আর কি, মোটামুটি আন্দাজ করেই নিন যে মিজোরামের কীরকম একটা ভিউ আপনারা এক্সপেক্ট করতে পারেন। আমার যেটা মনে হচ্ছে নর্থ বেঙ্গলে থাকার পরে বর্ষার সময় দারুণ বোঝা যাবে, ওই যে পাহাড়ের রেঞ্জগুলো সবুজ হয়ে থাকবে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ভেতরে ভেতরে, এগুলো কিন্তু পুরো অরেঞ্জ গাছ। এখানে বেশ কিছু অরেঞ্জ গাছ চোখে পড়লো। এটাই লাস্ট গ্রাম ছিল, গ্রামটার নাম হচ্ছে ফুলতুং সেই। এখানেই কিন্তু বেশ কিছু বাড়িঘর দেখলাম, তারপর ওদিকে আর কিছু তেমন দেখলাম, তবে অনেকের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। অনেকে হয়তো শুনে থাকবেন জাম্পুই হিলে প্যারাগ্লাইডিং হয়। এটা হচ্ছে প্যারাগ্লাইডিং সাইট। ভিজিটিং আওয়ার্স বলছে মানডে টু সানডে সকাল 10টা থেকে বিকাল 5টা, বাট সিজন অফ সিজন কিছুটা ডিপেন্ড করে এটা খোলা থাকবে কি না। এই যে দেখুন, এই হচ্ছে সাইট, একদম রাস্তার পাশেই বোর্ডও দেওয়া আছে, চাইলে করতে পারেন। ওভারঅল জাম্পুই হিলের সম্বন্ধে আশা করছি একটা আইডিয়া দিতে পেরেছি, কোথায় থাকবেন, কীরকম কী খাবার পাওয়া যায়। বাইক হোক বা স্কুটি বা 4 হুইলার যে কোনো গাড়ি নিয়েই আপনারা আসতে পারেন। যে পথে জাম্পুই হিলে আসবেন সেই পথেই আপনাদেরকে ফিরে যেতে হবে। এখন প্রায় 11:30 বাজে, আমরা আবার এখান থেকে জার্নি রওনা দেওয়া স্টার্ট করেছি। এই যে জাম্পুই হিল, এটা নর্থ ত্রিপুরার আন্ডারে পড়ে। এবার এখান থেকে আমরা যাচ্ছি ত্রিপুরার আরও একটি ফেমাস অ্যাট্রাকশন, সেটা হচ্ছে উনকোটিতে। আমরা এখন পৌঁছে গেছি প্যাঁচার থল, যেখান থেকে জাম্পুই যাওয়ার রাস্তাটা ধরেছিলাম। এখান থেকে আমরা যাব কুমারঘাটের দিকে। কুমারঘাট যাওয়ার কিছুটা আগেই একটা রাস্তা চলে যাচ্ছে, সেখান থেকেই আমরা যাব উনকোটি। সোজা গেলে কুমারঘাট, তার ডান দিক থেকেই একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাব। লেখা আছে উনকোটি টেম্পল 24 কিলোমিটার। কতক্ষণ সময় লাগবে মোটামুটি? আধা ঘন্টা রাস্তা ভালো। আধা ঘন্টা রাস্তা ভালো, চলুন। আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর জাস্ট 900 মিটার গেলেই আমরা পৌঁছে যাব উনকোটি। এই হচ্ছে পার্কিং এরিয়া, আর এদিকে হচ্ছে মেন গেট, মানে এখান দিয়ে যাব। তার আগে একটু আখের রস খেয়ে নিই, কারণ অনেকগুলো সিঁড়ি আমাদেরকে চড়তে হবে, আর অনেক দিন পর মনে হচ্ছে আখের রস পেলাম। এখানে কোনো এন্ট্রি ফি নেই, সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, সোম থেকে রবি, মানে প্রত্যেক দিনই, কোনো দিন বন্ধ নেই। যেটা শুনলাম সেটা হচ্ছে প্রায় 1000-1200 সিঁড়ি টোটাল আছে, আমাদেরকে ওঠানামা করতে হবে, বুঝতে পারছেন? সেই ভেবেই আসবেন এখানে। এই যে দেখুন, এখান থেকেই সিঁড়ি স্টার্ট হয়ে যাচ্ছে, কিছুটা নামা, তারপর আবার দেখুন ওখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওঠা। এইভাবে ওঠা নামা মিলিয়েই কিন্তু প্রায় 1200 মতো সিঁড়ি আছে, এবং ওঠা নামার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এরকম রক কার্ভিংস, দেবদেবতাদের মূর্তি খোদাই করা আছে বিভিন্ন পাথরের দেওয়ালে। উনকোটি মানে হচ্ছে 1 কোটির থেকে 1 কম। এখানে 1 কোটির থেকে 1 কম এই সংখ্যক দেবদেবীর মূর্তি পাথরে খোদাই করা রয়েছে। ওখানে একটা স্টোরি লেখা আছে, সেটা হচ্ছে শিব ঠাকুর যখন কাশি যাচ্ছিলেন এই পথে, তখন রাত্রিবাস করেছিলেন এই জায়গাতে, এবং তার সাথে আরও মানে ওই টোটাল 99,99,999 জন, হ্যাঁ, মানে শিব ঠাকুরকে নিয়ে টোটাল 1 কোটি ঠাকুর ছিলেন। এবং উনি বলেছিলেন সূর্যোদয়ের আগে সবাইকে ঘুম থেকে উঠে বেরিয়ে যেতে, বাট সূর্যোদয়ের আগে কেউ ওঠেনি, শুধুমাত্র শিব ঠাকুর উঠেছিলেন, সবাই ঘুমিয়েই ছিলেন। তো তখন শিব ঠাকুর রেগে গিয়ে সবাইকে অভিশাপ দিয়েছিলেন যে সবাই যেন এরকম পাথরে পরিণত হয়ে যায়। তো তখন থেকেই নাকি এই মানে পাথরের ওপর মূর্তিগুলো খোদাই করা আছে, বা এরকম একটা স্টোরি উপরে লেখা আছে, পড়লাম। এখান থেকে শুরু হচ্ছে, দেখুন বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে পেয়ে যাবেন, বিশাল বড় কোনোটা, তো কোনোটা ছোট, দিয়ে আস্তে আস্তে যত দূর যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই দেখতে পাবেন আপনারা। দেখুন কি বিশাল আকার সমস্ত মূর্তি, যেই পাথরেই দেখবেন দেখতে পাবেন বিভিন্ন রকমের মূর্তি খোদাই করা রয়েছে।
এই জায়গাটা কিন্তু আমাদের হিন্দুদের জন্য ভীষণ পবিত্র একটা জায়গা এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে জায়গাটা আছে। প্রত্নতাত্ত্বিকবিদরাও অবাক হয়ে যান যে এত পুরানো এই কাজগুলো, পাথরের যে রক কার্ভিংস কী করে হয়েছিল। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, এটা হয়তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও গণ্য করা হবে, সেই চেষ্টা কিন্তু এএসআই করছে। এবং এখানে মনে হয় পুজোও হয়, যে দেখা যাচ্ছে পুজোর সামগ্রী। এবং যতদূর জানি এই জায়গাটা প্রায় 1000 বছরেরও বেশি পুরানো। দেখেই মনে হচ্ছে, যেদিকেই তাকাবেন দেখবেন দেবদেবীদের মূর্তি খোদাই করা রয়েছে। আর এই যে সিঁড়িটা দিয়ে আমরা এখন উঠছি, একদম উপরে আছে শিব ঠাকুরের একটা বিশাল আকার মূর্তি। আমার পিছনের সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, বড্ড খাড়াই। যাদের পায়ে, হাঁটুতে, কোমরে সমস্যা তাদের এই সাইডটা অ্যাভয়েড করাই ভালো, কারণ সিঁড়িগুলো বেশ খাড়াই, একদম স্টিফ। বেচারা এরও জিভ বেরিয়ে গেছে, হাঁপাচ্ছে আমাদের মতোই। এখানে অনেক জায়গায় শিবলিঙ্গ বা শিবের মূর্তি আপনারা দেখতে পাবেন, যেরকম সামনেরটা দেখুন। এখানে পূজাও করা হয়, লোকালরা বিশ্বাস করেন এখানে মানত করলে সেই মনস্কামনাও পূর্ণ হয়। এই যে দেখুন, এই জায়গাটা খুব শান্তি জায়গা। এই ঘরেও অনেক দেবদেবীর মূর্তি আছে, দেখুন যত্ন করে রাখা আছে। এখানে এলে বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা আছে, যেরকম সামনের যে রাস্তাটা আছে সেটা সোজা উপরে উঠে গেলে আপনারা একটা শিবলিঙ্গ পেয়ে যাবেন। বিভিন্ন দিকে রাস্তা করা আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। আপনারা পুরো জায়গাটা দেখে একটু বোঝার চেষ্টা করুন। ওখান দিয়ে আমরা এলাম, সিঁড়ি এদিক দিয়েও আছে, আবার এদিক দিয়েও আছে, আবার ওই দিক দিয়েও আছে, মানে পুরোটাই এরকম গোল করে রাউন্ড করে একটার সাথে একটা কানেক্টেড। আমরা একদম ওপরে শিবলিঙ্গ দর্শন করে এলাম। এখানে তিনমুখী দেবতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই যে দেখুন, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি বা দেখাই। একদম নিচে দেখুন, ওই জায়গাটায় জল জমে আছে। চৈত্র মাসে যেখানে সব জায়গা শুকনো খটখটি থাকে, কিন্তু ওই জায়গায় কিন্তু সারা বছর জল থাকে এবং পূজাও হয়। বছরে 2 বা 3 বার এখানে পুজো হয়। এই ঊনকোটি জায়গাটিকে উত্তর পূর্ব ভারতের ইলোরা কেভও বলা হয়ে থাকে। কিন্তু তার সাথে সামনে দেখতে পাচ্ছেন গণেশজির এক বিশাল আকার মূর্তি, তার পাশে এরকম অজস্র দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। ঠিক বুঝতে পারছি না, বাট এই জায়গাটাকে আরও বেশি মেনটেন করলে আমার মনে হয় ভালো হবে। এখানে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ একই দিকে সব কিছু নেই। একবার এদিক, একবার ওদিক, একবার সেদিক, এরকম করেই আপনাদেরকে মূর্তিগুলো দর্শন করতে হবে, অনেকটা হাঁটতেও হবে। এদিকটা শুনলাম আসতে দেয় না, যাই হোক দুজন লোকাল মানুষের সাথে দেখা হলো, ওনারা বললেন এখানেও দেখুন মূর্তি আছে, যেরকমটা বাকি সমস্ত জায়গায় আছে দেবদেবীর মূর্তি পাথরে খোদাই করা, এরকমই। এখানে নাকি কিছু বন্য প্রাণী আসে, তার জন্য এই দিকটা আসতে অতটা অ্যালাউ করা হয় না। আচ্ছা, এই দুজন মানুষের সাথে আলাপ হলো। আচ্ছা, ত্রিপুরাতে এরকম কি কোনো অফবিট নতুন জায়গা আছে যেখানে প্রকৃতি, নেচার এরকম কিছু আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? আচ্ছা, এটা আপনি যেতে পারেন সাইকা ওয়াটারফল। এটা কোন দিকে পড়বে? এটা বলবে আপনার, এটা পড়বে কুমারঘাট হয়ে ফটিকরায় রোডে। কুমারঘাট থেকে কতক্ষণ লাগবে যেতে? 7-8 কিলোমিটার। 7-8 কিলোমিটার। পুরোটা ঘুরে আসার পরে পায়েল একটা দারুণ জিনিস রিয়েলাইজ করেছে, আপনারা এটা দিয়ে নামবেন না, সোজা এসে এই জায়গাটা দিয়ে নামুন। নেবে ঘুরতে 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 একদম ওপরে চলে যান, তাহলে এই খাড়াই যে সিঁড়িটা উঠলাম সেটা আপনাদেরকে উঠতে হবে না। তারপর নেমে আবার এদিক দিয়ে চলে আসুন এক্সিটের পথে। ভারতে এমন এরকম কত জায়গা আছে যেগুলো আমরা এখনও ঘুরিনি, বা সেই সব জায়গা সম্বন্ধে প্রপার তথ্য আমাদের কাছে নেই। সত্যি এগুলো জেনে খুব ভালো লাগে। দেখুন, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলেও আপনাদেরকে টিকিট কাটতে হয় প্রায় 300-400 টাকার। নেটফ্লিক্স প্রাইম বা অ্যামাজন প্রাইম নিতেও সাবস্ক্রিপশান লাগে। একমাত্র ইউটিউব ফ্রিতে আপনাদেরকে এই সমস্ত কন্টেন্ট দেখায়। জাস্ট আমরা চাইছি একটু সাবস্ক্রাইব করুন আমাদেরকে, আমাদের মনোবলটা একটু বাড়ান, তাহলে আমাদেরও কাজ করার জন্য যে এনার্জি, যে এনথুজিয়াজম, সেটা আরও বাড়তে থাকবে। এই কমপ্লেক্সের মধ্যে একটা ক্যান্টিন এবং রেস্টুরেন্টও আছে, উনাকোটি ক্যান্টিন অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ফ্রুটসও বিক্রি হচ্ছে, জুসও খেতে পারেন আপনারা। পার্কিং এরিয়ার আশেপাশে বেশ কিছু দোকানও আছে, এখানে ডাব বিক্রি হচ্ছে। দাদা, ডাব কত করে? দাম 80-100। 80-100 এগুলো? বড়টি 100। বাহ। বিশ্বজিৎ দা বিগত 5 দিন ধরে আমাদের সাথে ঘুরছে, আমাদের সাথী হয়েছিল, একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু গাইড করা, বলে দেওয়া।
বিশ্বজিৎদাকে আমরা পেয়েছি নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। যারা ত্রিপুরা সিরিজটা পুরোটা দেখছেন তারা জানেন আমরা এই ট্যুরটা করছি নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ত্রিপুরার সবথেকে বড় এবং ট্রাস্টেড একটা ট্রাভেল এজেন্সি, যার কাছে প্রায় 400টার কাছাকাছি গাড়ি আছে, হোটেলস আছে, সমস্ত কিছু আছে বন্দোবস্ত করে দেওয়ার মতো। জাস্ট ত্রিপুরার ওয়ান স্টপ সলিউশন, আগেও বলেছি। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান এবং স্ক্রিনের ওপর দেওয়া থাকবে। আপনারা জাস্ট কত দিনের জন্য, কজন আসছেন, কি গাড়ি লাগবে শুধু বলে দেবেন, ওনারাই সমস্ত কিছু আইটেনারি বানিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবেন। প্যাকেজ ডিটেলস একদম প্রথম ব্লগটা, যেটা আগরতলা ব্লগ, সেখানে অফিস দেখানো আছে, যে ওনার কর্ণধার ওনাকেও দেখানো আছে, চাইলে চেক আউট করতে পারেন। আর আজকে বিশ্বজিৎদাকে বিদায় বলা বিশ্বজিৎ কেমন লাগলো আমাদের সাথে ঘুরে? খুব ভালো লেগেছে, কারণ আপনাদের সাথে তো আমি 5 তারিখ থেকে আছি, হ্যাঁ। আজকে হয়ে গেল 9 তারিখ। 9 তারিখ মোটামুটি ত্রিপুরাটা প্রায় কভার করে নিয়েছি। তো পুরাটা জার্নি ভালো হয়েছে আমার মতে। আপনারা তো প্রথম এসেছেন, একদম। আপনাদের কাছে কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আমি স্পেশালি বলবো বিশ্বজিৎদাও যেরকম ভালো মানুষ, ত্রিপুরার প্রত্যেকটা মানুষ যেমন বাঙালি, বাংলা তো বোঝেনি, খাওয়া দাওয়া ভালো, মানুষজন ভালো। আমরা শুধু এটুকুই বলতে চাই, ত্রিপুরাবাসী উই লাভ ইউ। সিরিয়াসলি এখানে আসার পর সত্যি মন ভালো হয়ে গেছে। আর আপনারা তো বাংলা বোঝেন, আমাদের এই ভিডিওগুলোকে একটু ত্রিপুরার সবার মধ্যে শেয়ার করে দেবেন, কারণ চেষ্টা করেছি আপনাদেরই জায়গাগুলো আমাদের ওখানে ট্যুরিজমের ক্ষেত্রে যাতে হেল্প হয়, যাতে মানুষজন বেশি করে আসে, সেই চেষ্টা করেছি। তো আমরাও যেন সবার কাছে পৌঁছাতে পারি ত্রিপুরার মধ্যে, আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন। আর বিশ্বজিৎদাকে বিদায় বলবো। আজকে আমরা অ্যাকচুয়ালি কুমারঘাটে স্টে করবো, বিশ্বজিৎদা আমাদের কুমারঘাটে ড্রপ করে দিয়ে আগরতলা চলে যাবে। থ্যাংক ইউ বিশ্বজিৎদা। ঠিক আছে, ওয়েলকাম, আবার আসবেন। একদম, আবার আসবো। কেউ যদি চান কুমারঘাটে স্টে না করে আপনারা আগরতলাও ফিরে যেতে পারেন। কুমারঘাট থেকে আগরতলা হচ্ছে 140 কিলোমিটার মতো। আমরা কেন কুমারঘাটে স্টে করছি, কারণ কালকে আমাদের ট্রেন আছে কুমারঘাট থেকে, ওই ট্রেনটা আবার আগরতলা থেকেই আসবে। তো বেকার আবার 140 কিলোমিটার আজকে যাবো, আবার ট্রেনে করে আসবো, তার জন্য এখানে থেকে গেলাম। যারা আমাদের মতো কুমারঘাটে থাকবেন তাদের জন্য একটা হোটেলের সন্ধানও কিন্তু এই ব্লগে থাকবে। আমরা এই ট্রিপে প্রায় প্রতিটা দিন দারুণ সানসেট পেয়েছি। এটা ঘটনা যে ত্রিপুরাতে মানে নীরমহল থেকে সবথেকে বেস্ট সানসেট দেখতে পাওয়া যায়, তার সাথে প্রত্যেকটা জায়গা থেকেই প্রায় মানে আপনারা সূর্যের ওই সানসেটের সময় যে কালারটা হয় এটা এনজয় করতে পারবেন। দারুণ, ওই যে গোল্ডেন কালারটা জাস্ট অসাধারণ লাগে। আমরা হোটেলে অলরেডি চেক ইন করে ফেলেছি। দেখুন একদম মেন মার্কেটের ওপরই হোটেলটা, সানসেট হচ্ছে দেখা যাচ্ছে। হোটেল থেকে এখন আমরা এলাম মেন মার্কেটের ওপরে গান্ধী মিষ্টান্ন ভাণ্ডার। এটা নাকি কুমারঘাটের সবথেকে বড় মিষ্টির দোকান, ভালো মিষ্টির দোকান। তো অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি এখানে দেখলাম পাওয়া যাচ্ছে। এখানে সিঙ্গারাটাও টেস্ট করলাম, ভালো খেতে, তার সাথে চাটনি দিয়েছে আর ক্ষীর তো আনিয়ে নিয়েছি আমরা। এই হচ্ছে মেন কুমারঘাট মার্কেট, আর এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবাসের জায়গা, মানে আমাদের হোটেল। এন্ট্রিটা হচ্ছে এদিক দিয়ে। আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 209। এই হচ্ছে আজকে আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ডাবল বেড আছে, একটু ছোট। বাকি রুমের মধ্যে এসি আছে, এখানে কাভার্ড টেলিভিশন থেকে শুরু করে মিরর, আর তার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। তো একদিনের জন্য আমরা এই কুমারঘাটের হোটেলটা নিয়েছি। আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল অনেক ভোরবেলা, তারপর দেখলেন কোথায় কোথায় গেলাম, আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছি। তো একটা লং টায়ারিং জার্নির পরে আর হোটেলে ঢুকে বেরোতে ইচ্ছা করছিল না, যেহেতু মার্কেটের ওপরেই হোটেলটা। পায়ে হেঁটে তেমন কিছু দেখবার নেই, টুকটাক খাবারের দোকান আছে, সেগুলো আপনারা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারেন। বাকি একটা স্ট্যান্ডার্ড হোটেল। এখানে জিও বা এয়ারটেল, এন্টায়ার ত্রিপুরাতেই বলবো জিও বা এয়ারটেলের নেটওয়ার্ক কিন্তু আমি খুব ভালোই পেয়েছি। এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল নেই। তো বেসিক্যালি কালকে যেহেতু ট্রেন আছে তাই জন্য এখানে স্টে করে গেলাম। কিছুক্ষণ আগে আমরা ডিনার করলাম, ভাত, ডাল, একটা আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে করলাম। এখানে রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যায়। তো এইভাবে আজকে দিনটা শেষ করছি, কালকে আবার একটা নতুন দিন শুরু হবে। কালকে আমাদের ত্রিপুরার লাস্ট ডে, আমরা ফিরে যাচ্ছি। অবশ্যই কিছু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য, তাই ব্লগটা দেখতে থাকুন। প্রায় 10টা বাজতে যায়, আমরা পৌঁছে গেলাম কুমারঘাট রেলওয়ে স্টেশনে। আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল, 10টা 12 আমাদের ট্রেন আছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো এই হচ্ছে স্টেশন।
কুমারঘাট স্টেশনে কিন্তু একটাই জাস্ট দোকান অ্যাভেলেবেল আছে, টুকটাক চিপস, বিস্কিটস, কোল্ড ড্রিঙ্কস, জল এগুলো পাবেন। বড় কিন্তু দোকান, খাবারের দোকান নেই, তো সেটা মাথায় রেখেই আসবেন, যদি আসেন খেয়ে আসবেন। এক্স্যাক্টলি 10:22 বাজে, আমাদের ট্রেন একদম নির্ধারিত সময় প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে। আচ্ছা, এই হচ্ছে এই ট্রেনের এসি 2 টিয়ার কম্পার্টমেন্ট। তার ব্যবস্থাপনা, সিট চওড়াই আছে, বালিশ, কম্বল সমস্ত কিছু দেওয়া আছে। আর সিটের পাশে এখানে সুইচ বোর্ডও দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আলো আছে। ট্রেন জার্নির এটাই মজা, স্পেশালি 2 এসিতে এরকম সুন্দর পর্দা দিয়ে। এখন আমরা রোডিস দেখতে দেখতে আমরা জার্নিটা করব। এই ট্রেনে লাঞ্চে আমরা চিকেন থালি আর এটা ফিশ থালি নিয়েছি, টেস্ট কিন্তু বেশ ভালো। আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে। এই ট্রেনটা চুজ করার কিন্তু আরেকটা বড় কারণ আছে, সেটা হচ্ছে এই ট্রেনটা নিউ জাতিঙ্গা, হাফলং এই স্টেশনের ওপরগুলো দিয়ে যায়। এবং অনেকেই জানেন জাতিঙ্গা স্টেশনের একটা গল্প আছে, পাখিগুলো সুইসাইড করে। আর তার সাথে নিউ হাফলং স্টেশনে ঢোকার আগে দারুণ ভিউ পাওয়া যায়, সেগুলো সবকটাই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমিও ভীষণ এক্সাইটেড, প্রথমবার এগুলো দেখবো। কি অপূর্ব লাগছে একবার দেখুন। আজকে ওয়েদারটা ফগি, তাই তাহলে চারদিকের যা ল্যান্ডস্কেপস, পাগল করা জাস্ট। এই হচ্ছে সেই স্টেশন। এখানে কিন্তু প্রচুর পর্যটক বর্ষাকালে আসেন ওই পাখিদের সুইসাইড দেখবার জন্য। যদিও এর পেছনে একটা সায়েন্স আছে। ট্রেন এখানে হল্ট দেয় না, বাট কিছুক্ষণ দাঁড়িয়েছে। এখন বাজে 3:30, ট্রেন এসে পৌঁছালো নিউ হাফলং রেলওয়ে স্টেশনে। জাতিঙ্গার অনেকটা আগে থেকেই আমি গেটে দাঁড়িয়েছিলাম এবং এই যে রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য পুরোটা উপভোগ করতে করতে এলাম। অনেকগুলো মাঝে টানেলও পড়লো এবং বেশ লম্বা টানেল। তো ডেফিনেটলি আপনারা এই ট্রেন জার্নিটা কখনো করলে দারুণ এনজয় করবেন, এটুকু বলতে পারি। তো এই ছিল আমাদের ত্রিপুরা ভ্রমণের গল্প। 4-5টা দিন কিভাবে হাসতে খেলতে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেরকম মনোমুগ্ধকর, ঠিক তেমনই অমায়িক প্রতিটা মানুষের ব্যবহার। প্রতিটা ত্রিপুরাবাসীকে বলতে চাই, আমরা আপনাদেরকে ভীষণ ভালোবাসি। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম এবং একরাশ স্মৃতি নিয়ে চলেছি বাড়ির পথে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সেই প্রতিটা মানুষের সাথে যারা ত্রিপুরা ভ্রমণ করতে ইচ্ছুক। অনেক কিছু মিস হয়ে গেল, আনারস খাওয়াটার জন্য হয়তো আবারও ফিরে আসতে হবে এই ত্রিপুরায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।